রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিং এর দাবি করলেও আরও নজরদারি তাগিদ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক রাজনীতির কারণে 25শে মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়াটা হবে চ্যালেঞ্জিং মত বিশেষজ্ঞদের। গবেষণার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। চট্টগ্রামে 90 জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা জঙ্গি নেতা মুসার। তথ্য পুলিশের সীতাকুণ্ড এবং মিরসরায়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। কুমিল্লায় পরপর দুটি জঙ্গি আস্তানার ঘটনায় উদ্বিগ্ন ভোটাররা। সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস রিটার্নিং কর্মকর্তার, তৎপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এবং কলম্বোতে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। শততম টেস্টকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে ভালো করার প্রত্যয় মুশফিকদের শুভকামনা জানিয়েছে লঙ্কানরা। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করব যে বাংলাদেশ ক্রিকেটের জন্য। That's kind of a good milestone for the players and the country. সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। রাজধানীর নীলক্ষেতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের ভুয়া সনদ। বাদ যাচ্ছে না জাতীয় পরিচয়পত্র ও চাকরির নিয়োগপত্রও। নকল এইসব শিক্ষাগত সনদে মিলছে বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় চাকরি, এমনটাই বলছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। ডিএমপি বলছে তারা নিয়মিতই বিষয়টি মনিটরিং করছে। বিশেষজ্ঞদের মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমস্যা সমাধানে বাড়াতে হবে নজরদারি। শামসুল হক প্রিন্সের ক্যামেরায় মৌসুমী মৌয়ের রিপোর্ট। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সাপ্লাই মেশিন, স্ক্যানারের অবিরাম শব্দ, সাথে নতুন পৃষ্ঠার ঘ্রাণ। বইয়ের পাতার সাদা কালো অক্ষর, নীল মোড়কে রঙিন হওয়া আর কম্পিউটারের মনিটরের সঙ্গে মাউস ক্লিকের লুকোচুরির হাজারো গল্পের সাক্ষী এই নীলক্ষেত। যে জাতীয় পরিচয়পত্র স্বীকৃতি দেয় নাগরিকত্বের, যে প্রাতিষ্ঠানিক সনদ নিশ্চিত করে শিক্ষা ও জ্ঞানের মান, যে চাকুরির সনদ দেয় মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার, রাজধানীর নীলক্ষেতে টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে এই সবকিছুরই নকল সনদ। সময় সংবাদের গোপন ক্যামেরায় ধরা পড়ে এসব। শুধুমাত্র সরকারি জায়গায় যদি আপনি দেন আপনি করে বাজার মূল্যে দর কষাকষি করে কেনা নকল এই বিশ্ববিদ্যালয়ের সনদে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন ভাঙার গল্প। ইউনিভার্সিটিতে আসলাম, তখন বাবার আয়ের সনদপত্র চাওয়া হয়। তো সামহাও আমাকে এখানেরই কিছু ভাইয়াকে বললো যে যেহেতু আমার খুলনায় যেতে হবে, আনতে হবে, তো তখন তারা বললো যে আপনারা নীলক্ষেতে কেন যাচ্ছেন না, ওখানেই তো এগুলো পাওয়া যায়। এটা আমাদের জন্য সত্যিকার অর্থেই খুব একটা দুঃখের বিষয়। শুধুমাত্র সার্টিফিকেটের জোরে সে যখন যাচ্ছে একটা সার্ভিসে, সে নিশ্চয়ই যা দিতে পারবে আমার সমান দিতে পারবে না। ডিএমপি বলছে নিয়মিতই যত্নের সাথে এই বিষয় তদারকি করেন তারা। আর বিশেষজ্ঞদের পরামর্শ, অসাধু ব্যবসায়ীকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে কঠোর পদক্ষেপ। এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, তারা এটা করতে পারে। তারা অবিলম্বে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে করা উচিত। যারা যারা ভুয়া কাগজপত্র বিভিন্ন সময় তৈরি করে থাকে, এদের উপরে নর্মালি আমাদের কিছুটা হলেও নজরদারি থাকে, বিশেষ করে যারা গ্রেপ্তার হয়। যত দ্রুত সম্ভব এই জাতীয় বেআইনি এবং অবৈধ যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সমস্যার মূলোৎপাটনের এখনই উপযুক্ত সময়, এমনটাই দাবি অপরাধ বিশেষজ্ঞদের। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রীয় স্বীকৃতি মিলেছে, তবে এখনো বাকি আছে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের বিষয়টি। ৭১-এ বাংলাদেশের সাধারণ মানুষের উপর চালানো পাক বাহিনীর নির্মমতা বৈশ্বিক গণহত্যার সংজ্ঞায় যৌক্তিক মেনেই বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রাজনীতির কারণে এর স্বীকৃতি পাওয়া অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। এজন্য নিজেদের গবেষণা বাড়ানোর পাশাপাশি শক্তিশালী কূটনৈতিক তৎপরতার উপর গুরুত্ব দিচ্ছেন বিশিষ্টজনেরা। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্ট।
গত 4.5 দশকে বাঙালির মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তান যুদ্ধ, গৃহযুদ্ধ নানা তকমায় কলঙ্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। একইভাবে নানা কায়দায় পাক বাহিনীর চালানো নির্মম গণহত্যার বিষয়টি ধামাচাপা দেওয়ার বিষয়েও অব্যাহত রয়েছে একটি মহলের অপচেষ্টা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিকভাবে 5টি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটি থাকলেই তাকে গণহত্যা হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশে চালানো হত্যাযজ্ঞের সঙ্গে সেখানে প্রথম 4টি বৈশিষ্ট্যের মিল রয়েছে। তাই বৈশ্বিক স্বীকৃতি অর্জন কঠিন নয় বাংলাদেশের পক্ষে। জেনোসাইডের যে বাংলা অনুবাদ আমরা করেছি গণহত্যা, এটা আসলে সঠিক নয়। কারণ জেনোসাইড মানে শুধু হত্যা নয়, জেনোসাইড আরো অন্যরকম ভাবে হতে পারে। সব দিক থেকেই কিন্তু জেনোসাইড আমাদের দেশে হয়েছে। কারো বলাতে বা না বলাতে একটা ফ্যাক্ট কিন্তু বদলে যায় না। ক্যাম্বোডিয়ার গণহত্যার কথা বলি, আর্মেনিয়ার গণহত্যার কথা বলি, এই সমস্ত ঘটনাগুলোতে যেভাবে গণহত্যা হয়েছে, বাংলাদেশের ঘটনাটি তার চেয়ে আরো ভয়াবহ। বাংলাদেশে কি 25 মার্চ গণহত্যা দিবস পালন করা হয়? আর্মেনিয়া যখন আমাদের প্রশ্ন করলো, আমরা বলেছি না, এটা করা হয় না। তো বলো, যেদিন বাংলাদেশ পালন করে না সেই দিন আমাদেরকে কেন পালন করতে হবে? বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের গণহত্যা পাঠ্যসূচিতে থাকলেও দেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে স্বল্প পরিসরে রয়েছে এর গবেষণা। এর আগে বাংলাদেশ নিজেই রাষ্ট্রীয়ভাবে পালন করেনি গণহত্যা দিবস। তাই অন্যান্য দেশ, এমনকি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী দেশ ভারতও গণহত্যার বিষয়ে কোনো স্বীকৃতি দিতে পারেনি। তবে এখন সে পথে হাঁটতে পারবে বাংলাদেশ। এটাকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য, স্বীকৃতির জন্য আমরা জাতিসংঘে সেই প্রস্তাব উত্থাপন করব। জাতিসংঘে যদি এটাকে গ্রহণ করে, তাহলে পরে যারা নাকি যুদ্ধ অপরাধী 195 জন বিশেষ করে সিমলা চুক্তিতে ছিল, সেটা তাদের বিচার আওতায় আনার সুবিধা হবে। 2015 সাল থেকে জাতিসংঘ 9 ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে পালন করে। তাই 25 মার্চকে আন্তর্জাতিকভাবে পালন করা সম্ভব নয়। তবে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের কাছে গণহত্যার স্বীকৃতির বিষয়টি তুলে ধরবে বাংলাদেশ। 1915 সালে অটোমান সাম্রাজ্যের শেষ দিকে তুরস্কে প্রায় 15 লাখ আর্মেনীয়কে হত্যা করা হয়। প্রায় 100 বছরের আন্দোলনের ফসল হিসেবে গত 1 দশক ধরে ফ্রান্স, রাশিয়া, জার্মানি সহ 20টি দেশ এই ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে। জাতীয় সংসদে গণহত্যা দিবস পালনের আনুষ্ঠানিক সিদ্ধান্তের পর এখন শক্ত কূটনৈতিক তৎপরতা চালানো গেলে বাংলাদেশের পক্ষেও সম্ভব হবে 71-এর নির্মমতার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জঙ্গি নেতা মুসা সংগঠনের আমির হিসেবে দায়িত্ব পাওয়ার পর চট্টগ্রামে অবস্থান নিয়ে নব্য জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। ঢাকায় টানা অভিযানের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার পাশাপাশি কক্সবাজার এবং বান্দরবন হয়ে উঠেছে তার বিচরণ ক্ষেত্র। যোগাযোগের সুবিধার্থে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিকটবর্তী সীতাকুণ্ড এবং মিরসরায়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। তবে দ্রুত স্থান পরিবর্তন করায় আইন শৃঙ্খলা বাহিনী তাকে আইনের আওতায় আনতে পারছে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঢাকার হলি আর্টিজানে ভয়াবহ হামলার পর দেশ জুড়ে শুরু হয় আইন শৃঙ্খলা বাহিনীর জঙ্গিবাদ বিরোধী বিশেষ অভিযান। এর মাঝে রাজধানী ঢাকায় কাউন্টার টেররিজম ইউনিটের লাগাতার অভিযান এবং বন্দুকযুদ্ধে একের পর এক জঙ্গি সদস্য মারা যাওয়ার প্রেক্ষিতে নব্য জেএমবি বর্তমানে অনেকটাই কোণঠাসা। এই অবস্থায় নতুনভাবে সংগঠিত হওয়ার জন্য তারা বেছে নিয়েছে সাগর ও পাহাড় বেষ্টিত বৃহত্তর চট্টগ্রামকে। সংগঠনটির নতুন নেতা হিসেবে আবির্ভূত হয়েছে মুসা নামে একজন। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও বান্দরবন নেতার বিচরণের নিশ্চিত তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মূলত এই অঞ্চলে আমরা একজন তাদের শীর্ষ নেতা উনি অবস্থান করে আছেন। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন এই বিভিন্ন এলাকায় তার যাতায়াত আমরা মনিটর করে পাচ্ছি। গত 8 মার্চ রাতে বীরেশ্বরে সন্ধান পাওয়া জঙ্গি আস্তানায় অবস্থান ছিল এ মুসার। তার নির্দেশনা অনুযায়ী তৈরি করা হচ্ছিল শক্তিশালী গ্রেনেড। তাই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় মুসাকেও আসামি হিসেবে এজাহারভুক্ত করা হয়েছে। এই মামলায় নব্য জেএমবি এই অঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের যে কমান্ডার বা অর্গানাইজার, তার নামটাও এজাহারে উঠে আসে। তার যে নামটা প্রকাশিত, এটা হলো মুসা। গত 1 বছরের বেশি সময় ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি এবং আনসারুল্লাহ বাংলা টিম তাদের গোপন আস্তানা হিসেবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পার্শ্ববর্তী সীতাকুণ্ডকে ব্যবহার করে আসছিল।
তবে নব্য জেএমবিও বেছে নিয়েছে এই মহাসড়কের মিরেশ্বরাইকে। একদিকে হাইওয়ে আছে, অন্যদিকে রেল যোগাযোগ আছে, আর পলানোর জন্য, লুকানোর জন্য পিছনেই পাহাড়ি অঞ্চলও আছে। এই অঞ্চলটা বেছে নেয়। আর আরেকটা বিষয় হলো যে এখানে আপনার প্রচুর ইন্ডাস্ট্রি আছে। কুমিল্লায় আটক হওয়া মাহমুদুল হাসান এবং জসিম সংগঠনের শীর্ষ নেতা মুসার নির্দেশে ঢাকা যাওয়ার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরপর কুমিল্লায় দুটি জঙ্গি তৎপরতার ঘটনায় কিছুটা উদ্বিগ্ন নগরের ভোটাররা। যদিও রিটার্নিং কর্মকর্তা বলছেন সব ধরনের নাশকতা এড়াতে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, আর নির্বাচনকে কাজে লাগিয়ে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ সুপার। মোহাম্মদ সাইদুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। 7 মার্চ কুমিল্লার চান্দিনায় জঙ্গি তৎপরতার রেশ কাটতে না কাটতেই সোমবার রাতে ময়নামতি হাইওয়ে থানার সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে 30 মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। শহরের বাইরে হলেও ভোটের আগে এমন পরিস্থিতিতে কিছুটা উদ্বিগ্ন নগরবাসী, যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর পূর্ণ আস্থা রাখতে চান তারা। এই জাতীয় কোনো দুর্ঘটনা আমরা প্রত্যাশা করি না। আমাদের কোনো পাবলিক কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। জঙ্গি তৎপরতা বিষয়ে আমরা যেটা আশা করি, আমাদের পুলিশ বাহিনী আছে আর আমাদের র্যাব আছে, ওনারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন। এগুলা সিটি কর্পোরেশনের বাহিরের ব্যাপার, এগুলা প্রশাসন দেখবে। এটা তো আর নির্বাচনীমুখী কোনো নির্বাচন বেঘাত ঘটাবে এই ধরনের কিছু না। কুমিল্লার যে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি বর্তমান যে অবস্থায় আছে, আরো একটু উন্নতি হবে বলে মনে করি। নির্বাচনকে ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ফোর্স প্রচুর পরিমাণে নির্বাচনের সময় থাকবে। সুতরাং আমরা মনে করছি যে নির্বাচন অত্যন্ত সফল এবং অবাধ ও নিরপেক্ষ হবে বলে আমাদের প্রত্যাশা। নির্বাচনকে পুঁজি করে কোনো গোষ্ঠী যেন অপতৎপরতা চালাতে না পারে সে বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সজাগ থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সুপার। এলাকার গণ্যমান্য ব্যক্তি বা দুই প্রার্থী যারা এখানে ভোটযুদ্ধে অবতীর্ণ হবে, প্রত্যেকের সাথে আমাদের কিন্তু যোগাযোগ থাকবে এবং কিভাবে আমরা সবাইকে নিয়ে একসাথে এই ধরনের যদি নাশকতাকে পরিকল্পনা করেও থাকি, আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করতে সক্ষম হব। পুলিশ ও আনসারের পাশাপাশি নির্বাচনী মাঠে মোতায়েন থাকবে 17 প্লাটুন করে র্যাব ও বিজিবি। দিন যতই ঘনিয়ে আসছে, জমে আসছে কুমিল্লা সিটি নির্বাচন। যদিও সম্প্রতি দু একটি ঘটনায় কিছুটা শঙ্কিত নগরবাসী, তারপরও তারা বলছেন নির্বাচন কমিশনের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে 30 মার্চ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে এ নগরের পরবর্তী অভিভাবক। রাশেদ লিমন, সময় সংবাদ, কুমিল্লা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আজ। নগরের টাউন হলে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন। এই মুহূর্তে কুমিল্লার টাউন হলে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, শফিক, আজকে নগরীর টাউন হল মাঠে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে প্রতীক বরাদ্দ করা হচ্ছে এবং সকাল 10টা নাগাদ এই প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু হয়েছে। যদিও এখন পর্যন্ত প্রার্থীদের হাতে সেই কাঙ্ক্ষিত প্রতীক তুলে দেওয়া হয়নি, কিন্তু আজকের দিনটা কিন্তু এই কুমিল্লা সিটি কর্পোরেশনের যে প্রার্থীরা রয়েছেন, প্রার্থী না শুধু ভোটারদের কাছেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকে প্রতীক হাতে পাওয়ার পরেই কিন্তু প্রার্থীরা আসলে আনুষ্ঠানিকভাবে যে নির্বাচনী মাঠে প্রচারণার জন্য তারা নামতে পারবেন। এবং আমরা যদিও দলীয় ভিত্তিতে হচ্ছে এই মেয়র পদের এই নির্বাচন, সেক্ষেত্রে কিন্তু মেয়র যারা তারা কিন্তু তাদের দলীয় প্রতীক সম্বন্ধে নিশ্চিত, কিন্তু তারপরও একটি বিষয় কিন্তু থেকে যায় যে আনুষ্ঠানিকভাবে এই যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে প্রতীক তুলে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এরপরে কিন্তু তারা আসলে মাঠে নামতে পারবেন। এছাড়া কাউন্সিলর এবং সংরক্ষিত কাউন্সিলর পদে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু তাদের আসলে বিভিন্ন প্রার্থীরা তারা কিন্তু তাদের প্রতীক আজকেই পাবেন বরাদ্দ, এবং সেক্ষেত্রে যদি প্রার্থীদের প্রথমে পছন্দের তাদের প্রতীকের যে লিস্টটি দেওয়া হবে, সেক্ষেত্রে প্রার্থীরা সেখান থেকে তাদের পছন্দের প্রতীক বেছে নিতে পারবেন। যদি একই প্রতীক একাধিক প্রার্থী চায়, সেক্ষেত্রে কিন্তু কমিশনের পক্ষ থেকে বিকল্প ব্যবস্থা, যেমন লটারির মাধ্যমে তাকে সেই প্রতীক বরাদ্দ করা হবে। এবং আজকে থেকে কিন্তু আসলে মূল যে বিষয়টি, প্রতীক বরাদ্দের পরে কিন্তু এই যে মেয়র পদে
যে 3 জন প্রার্থী রয়েছেন, কাউন্সিলর পদে রয়েছেন 114 জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে রয়েছেন 40 জন প্রার্থী। এরা কিন্তু আজকে থেকেই কিন্তু আসলে এই যে প্রচারণায় তারা পরিপূর্ণভাবে মাঠে নামতে পারবেন। সেক্ষেত্রে এই যে এতদিন নির্বাচনী আমেজ যে বিরাজ করছিল কুমিল্লা নগরী জুড়ে, কুমিল্লার মানুষ কিন্তু এতদিন আমরা দেখেছি হাটে ঘাটে মাঠে আসলে যেখানে গিয়েছি সেখানে কিন্তু একটা নির্বাচনী নির্বাচনী আলোচনায় সরগম ছিল পুরো কুমিল্লা নগরী। কিন্তু আজকে কিন্তু সেই সবকিছুর আসলে পূর্ণতা পাবে, কারণ আজকে থেকে কিন্তু প্রচারণা শুরু হবে। কাজেই যেটা দেখা যায় যে পোস্টার বা লিফলেট বিতরণ, প্রার্থীরা যখন গণসংযোগে যাবে, সবকিছু মিলিয়ে একদম সেই নির্বাচনী আমেজের পূর্ণতা পাবে আজকের পর থেকে। এবং আমরা দেখতেই পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই যখন প্রতীকী প্রার্থীদের কাছে তুলে দেওয়া হবে, তখন আসলে প্রার্থীদের কাছ থেকেও আমরা জানতে পারবো যে আসলে তারা কি প্রক্রিয়ায় তাদের এই প্রচারণা চালাবেন এবং জনগণের কাছে তারা কিভাবে তাদের এই আসছে নির্বাচনকে ঘিরে তাদের ভোট চাইতে যাবে। তো এই ছিল শফিক এখনকার মতো আমার কাছ থেকে সবশেষ। কুমিল্লার টাউন হল থেকে সিটি নির্বাচনের প্রতীক বরাদ্দের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সময় সংবাদে আরো থাকছে। কারাগারে 4 দেয়ালের মাঝে বন্দীদের নিরাপদে রাখলেও আলোকিত করতে পারছে না রাষ্ট্র। 5ম শ্রেণীতেই শেষ হয়ে যায় দেশের শত শত বন্দীর শিক্ষা জীবন। এবং ভোক্তা অধিকার আইন এবং এর সংরক্ষণ সম্পর্কে জানেন না অধিকাংশ নাগরিক। প্রতারিত হলে 30 দিনের মধ্যে অভিযোগ করতে পারবেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে। বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি বাংলাদেশের জন্য 100তম টেস্ট। এমন মাইলফলক ছোঁয়ার অনুপ্রেরণা নিয়েই এই ম্যাচ জিততে চায় টাইগাররা। আর এজন্য শতভাগ প্রস্তুত দল, এমনটাই জানিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। এদিকে 100তম টেস্টের জন্য বাংলাদেশকে সাধুবাদ জানালেও এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না লঙ্কানরা। কলম্বোর পিসারা ওভালে ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 10:30টায়। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন SM ইকবাল। মঞ্চ প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল। উপলক্ষ এবার 100তম টেস্টের সবচেয়ে কম সময়ে ইতিহাসের হাতছানি, আছে প্রত্যাশার চাপও। সমীকরণ মেলাতে শেষ সময়ের অনুশীলনে ব্যস্ত টাইগাররা। এমন সময়ে বাংলাদেশের সামনে 100তম টেস্টের হাতছানি, যেখানে রয়েছে সিরিজ হারের চাপ। তবে সেটা নিয়ে ভাবতে নারাজ মুশফিক। ভালো করার অনুপ্রেরণাটা নিতে চান 100তম টেস্টের মাইলফলক থেকেই। এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করবো যে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর এই এক্সপেকটেশন থেকে প্লেয়াররা আরো অনেক ইন্সপায়ার হয় এবং তারা মোটিভেটেড হয় এবং তারা চেষ্টা করে সবসময় হার্ডওয়ার্ক করতে এবং সেটা পুটিং করতে মিডলে। তো হয়তো বা লাস্ট টেস্টে আমরা করতে পারিনি, বাট ইনশাল্লাহ আমরা অবশ্যই চেষ্টা থাকবে, হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আমরা যেন 100 টেস্টে অবশ্যই যেন জয় নিয়ে আমরা বের হতে পারি। কণ্ঠে ভালো করার প্রত্যয়, তার জন্য একাদশটাও হওয়া চাই ভারসাম্যপূর্ণ। আভাসও মিলেছে সেরকম। ফিরছেন ইমরুল, উইকেটের পেছনে আবারও দেখা যেতে পারে মুশিকে। আর রিয়াদের জায়গায় সম্ভাবনা আছে সাব্বির কিংবা সৈকতের। তার সঙ্গে কলম্বোর উইকেট বিবেচনায় খেলানো হতে পারে 3 পেসার। চেষ্টা করবো যে বেস্ট কম্বিনেশন যেটা হয় এবং এই টেস্ট ম্যাচে যাদের ভূমিকায় হয়তো বা বাংলাদেশ টিম জিততে পারে এরকম 11 জন প্লেয়ার অবশ্যই এই টেস্ট ইনশাল্লাহ খেলবে। আর্লি অন এখানে পেস বোলাররা অনেক একটু হেল্প পেয়ে থাকে আর উইকেটটা একটু ড্রাইও আছে, তো তার মানে হয়তো বা যত দিন যাবে তত স্পিনারদের জন্য হেল্পফুল হবে। বাট ব্যাটিংটাও অবশ্যই এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এখানে অনেক রেকর্ডও আছে, এখানে অনেক রানও করেছে। তো আমার মনে হয় যে ব্যাটসম্যানরা অ্যাপ্লাই করে তাদেরকে ইনশাল্লাহ তাদের জন্য এখানে ভালো উইকেট ব্যাটিং এর জন্য। টেস্টটা বাংলাদেশের জন্য 100তম হলেও শ্রীলঙ্কার জন্য তা কেবলই একটা ম্যাচ। তাই লক্ষ্যটা তাদের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করা। তারপরও টাইগারদের শুভকামনা জানাতে কার্পণ্য করলেন না লঙ্কান অধিনায়ক। অন্য সব ম্যাচের মতোই এই ম্যাচটাও আমাদের কাছে কেবলই একটি টেস্ট ম্যাচ, তাই এখানে জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চাই আমরা। তারপরও শুভকামনা থাকবে বাংলাদেশের জন্য, কেননা এটি সে দেশের ক্রিকেটের জন্য একটি মাইলফলক। 100তম টেস্ট ক্রিকেটের অভিজাত অঙ্গনের অনন্য উচ্চতার এক মাইলফলক, যেখানে জিতলে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে টাইগাররা। আর যদি ড্র করতে পারে সেই অর্জনটাই বা কম কিসের, কেননা 140 বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা যে ঘটেছে মাত্র একবারই। কলম্বোর পিসারা ওভাল থেকে SM ইকবাল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, এই দীক্ষার লক্ষ্যে কারাগারে নেওয়া হয় বন্দীদের। শিক্ষাই হলো কারাগারে আলো দেখানোর একমাত্র পথ। কিন্তু রাষ্ট্র 4 দেয়ালের ভেতর বন্দীদের নিরাপদে রাখলেও আলোকিত করতে পারছে না। নেই শিক্ষার সুযোগ,
যদিও নামমাত্র ক্লাস 5 পর্যন্ত স্কুল আছে কারাগারে। তবে প্রাক প্রাথমিক পরীক্ষা দেওয়ার সুযোগ নেই বন্দীদের, ফলে পঞ্চম শ্রেণীতেই শেষ হয়ে যায় দেশের শত শত বন্দীর শিক্ষা জীবন। দিগেন সিংহের ছবিতে আব্দুল আহাদের রিপোর্ট। ওরা বন্দী, নতুন বই হাতে দল বেঁধে হাঁটছে স্কুলের পথে। লক্ষ্য অন্ধকার থেকে নিজেকে আলোকিত করা। এখানে বয়সও কোনো বাধা নয়। এদের বেশিরভাগই নিজের নাম দস্তখত করতে পারত না, জানত না স্বরবর্ণ কিংবা ব্যঞ্জন বর্ণ। কারা স্কুলে ভর্তি হয়ে সব জেনেছে তারা। প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি, এখন আগে আমি নাম দস্তখত লিখতে পারতাম না, এখন মোটামুটি পারি। আগে ওয়া জানতাম না, আমি এখন ওয়া মনে করে লেখার শিখাইছেন আমার স্যার হলে। বাইরে যে জিনিসগুলো আমি শিখছি না, জেলে আইসা আমি শিখলাম। বন্দীদের শিক্ষকরাও বন্দী। বিভিন্ন স্কুল কলেজের যেসব শিক্ষক নানা অপরাধে কারাগারে রয়েছেন, তারাই শিক্ষকতা করছেন কারা স্কুলে। আমি অঙ্ক বিজ্ঞানের শিক্ষক ছিলাম। এখানে তো আছে ওই প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমরা এইটুকু পড়াই। আমার মনের মধ্যে একটা আনন্দ আছে যে আমি বাইরে যে পেশায় ছিলাম, এখানে সেই পেশাটা আমি এখন পালন করতেছি। কিন্তু পঞ্চম শ্রেণীতেই শেষ হয়ে যায় বন্দীদের শিক্ষা জীবন। বন্দীরা বলছেন তাদের মাধ্যমিক ও কারিগরি শিক্ষা দিলে বাইরে গিয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। সমাপনের ঊর্ধ্বে কোনো ক্লাস 6, 7, 8, 9 যে আমরা এই ক্লাসগুলা থাকলে বাইরে গিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে একটা চান্স লইতে পারলাম। মাধ্যমিক স্কুল বা অন্য কোনো সুযোগ সুবিধা চালু করা হয়, তাহলে আমরা চালিয়ে নিতে পারবো, বাইরে থেকে কোনো শিক্ষকের প্রয়োজন পড়বে না। কারা কর্তৃপক্ষ বলছে সরকার ইচ্ছে করলে কারাগারে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোর্স কিংবা কারিগরি স্কুল চালু করতে পারে। কারাগারের মূল স্লোগান হলো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে আলোর পথটার সিস্টেমটা হলো শিক্ষা ব্যবস্থা। আমরা আসলে ওই দিকে এখনো যেতে পারি না, তাই সরকার বিষয়টা বিবেচনা করবে বলে আমার আশা রাখি। দেশের 13টি কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য রয়েছে প্রাথমিক বিদ্যালয়, আর বাকি 55টি জেলা কারাগারে শিক্ষার কোনো সুযোগ নেই। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। সময় সংবাদে আরো থাকছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে আঘাত হানা তুষার ঝড় স্টেলা নিউ ইয়র্ক ছেড়ে গেছে। জনজীবন কিছুটা স্বাভাবিক, তবে জমে থাকা বরফে বিভিন্ন দুর্ঘটনার আশঙ্কা। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। রাষ্ট্রের প্রত্যেক নাগরিক ভোক্তা হলেও তার অধিকার বা অধিকার সংরক্ষণের যে আইনটি রয়েছে তা জানেন না অধিকাংশ ভোক্তা। আর হাতে গোনা যে কয়জন জানেন, তাদের চাওয়া যেখান থেকে পণ্য বা সেবা নেওয়া হচ্ছে সেখানেই হোক তাৎক্ষণিক সমাধান। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিযোগের প্রমাণের বিষয় থাকায় এই বিষয়ে 2 থেকে 3 সপ্তাহ সময় প্রয়োজন। তারপরও বাজার মনিটরিং এর মাধ্যমে অনেক সময় তারা ভোক্তাদের তাৎক্ষণিক সমাধান দিচ্ছেন। ভোক্তা অধিকার দিবসে ভোক্তা অধিকার নিয়ে আরো জানাচ্ছেন মৌসুমী ইসলাম। রাজধানী রাজাবাজারের বাসিন্দা এই ব্যক্তি ছুটির দিনগুলোতে কারণ বাজারে আসেন সাপ্তাহিক বাজার করতে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি সম্পর্কে তিনি জানলেও কখনো অভিযোগ করা হয়নি। আজকের বাজার করা নিয়ে যদি আমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি আমাকে দৌড়াদৌড়ি করতে হয় সেই জায়গায়, তাহলে সেটা আমি সেই ঝামেলা আমি নিই না 20 টাকা 50 টাকার জন্য। কিন্তু যদি আমি ইনস্ট্যান্ট সাপোর্ট পেতাম, ডেফিনেটলি কেন অবশ্যই কমপ্লেন করতাম। তবে অধিকাংশেরই জানা নেই ভোক্তা অধিকার আইন সম্পর্কে, আর গুটি কয়েকজন জানলেও কোথায় কিভাবে অভিযোগ করতে হয় সেই বিষয়টি অজানা। ভোক্তা সংরক্ষণ আইন সম্পর্কে আজকে আমি প্রথম শুনলাম আর কি। ভোক্তা অধিকার আইন না আমি পুরাই জানি না। কোথায় কমপ্লেইন করতে হবে ভোক্তাদের, এটা ম্যাক্সিমাম ভোক্তাই জানে না, কিন্তু এটা জানানো দরকার। ভোক্তা অধিকার সংরক্ষণে 2009 সালে একটি আইন করা হয়। এই আইনের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, কোনো ভোক্তা যদি কোনো পণ্য কিনতে বা সেবা গ্রহণ করতে গিয়ে প্রতারণার শিকার হন, তাহলে তিনি 30 দিনের মধ্যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করতে পারবেন। যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে যে অর্থ জরিমানা করা হবে সেই জরিমানার 25% অর্থ অভিযোগকারী ভোক্তাকে ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হবে। ভোক্তা লিখিত SMS, ফ্যাক্স এবং ইমেইলে এই অভিযোগ করতে পারবেন। এই আইনে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রাখা হয়েছে। নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি, নকল, ভেজাল বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজন বা পরিমাপে কারচুপি, অবহেলা বা দায়িত্বহীনতায় সেবা গ্রহীতার অর্থ বা স্বাস্থ্যহানি ঘটানো ও মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা সহ ভোক্তার অধিকার লঙ্ঘিত হলে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করতে পারবেন। ক্যাবের সভাপতি বলেন, সচেতনতা বা প্রচারণার অভাবেই এই আইনের সুফল পাচ্ছে না ক্রেতারা। এইসব জেনে যদি মানুষ সচেতন হয় এবং আইনের ব্যবহার, আইনের সুযোগ গ্রহণ করে, তাহলে ব্যবসা বাণিজ্যে যে প্রতারণার
আর মাধ্যমে লাভবান হওয়ার যে একটা প্রবণতা আছে তা বহুলাংশে হ্রাস পাবে। তবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বললেন, ভোক্তা অধিকার সম্পর্কে ধীরে ধীরে সচেতন হচ্ছে মানুষ। বাজার অভিযান যখন যায় তখন অনেক লোক ওখানে ভিড় করে যে কি হচ্ছে এখানে, যে এই যে ভোক্তা অধিকার নামে একটা যে আইন আছে এবং এখানে কি জন্য তাকে জরিমানা করা হচ্ছে, তখন তারা এর থেকে কিছু জানতে পারছেন এবং সচেতন হচ্ছেন। 15 সালে মাত্র 225টি অভিযোগ করেছে এবং এই বছর মাত্র 2 মাসে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেখানে 1682 হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় শুধু সরকারি নয়, বেসরকারি সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর আজকের দিনে কঠোর সামরিক নিরাপত্তার মধ্যে ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া। এদিন বঙ্গবন্ধু এক বিবৃতিতে বলেন, বেসামরিক কর্মচারীদের ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাসের আজকের দিনটির কথা জানাচ্ছেন তরিকুল ইসলাম সৌরভ। 15 মার্চ 1971 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে বলেন, সামরিক আইন জারি করে বেসামরিক কর্মচারীদের একটি অংশকে ভীতি প্রদর্শন করার চেষ্টা করা হচ্ছে। এটি খুবই দুঃখজনক। বিবৃতির শেষে তিনি বলেন, প্রয়োজনে বাঙালি মরতে রাজি আছে। আজকের দিনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা এক জনসভায় বক্তব্য রাখেন। এতে নূরে আলম সিদ্দিকী এবং আসম ও আব্দুর রব বলেন, বাংলার মানুষ এখন শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসন মানবে, সামরিক আইন দিয়ে বাঙালিকে দমিয়ে রাখা যাবে না। তারা হুঁশিয়ারি করেন, যে কোনো সময় প্রতিপক্ষ আঘাত হানতে পারে, তাই জনতা যেন সর্বদা প্রস্তুত থাকে। এদিন কঠোর সামরিক নিরাপত্তায় ঢাকায় আসেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আইনি জটিলতার অজুহাত দেখিয়ে ভোলার তমিজউদ্দিনে প্রায় 10,000 একর খাস জমি বন্দোবস্ত দিচ্ছে না স্থানীয় ভূমি প্রশাসন। অথচ সরকারি এইসব জমিতে অবৈধভাবে দখলদার বসিয়ে একটি প্রভাবশালী চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। জিম্মি করে রেখেছে 3 চরের হাজার হাজার মানুষকে। দীর্ঘদিনের এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে সরকারিভাবে জমি বন্দোবস্তের দাবি ভূমিহীন পরিবারগুলোর। অবশ্য ভূমিহীনদের অধিকারে প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। নাসির উদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। তজুমুদ্দিন উপজেলার মেঘনার মধ্যবর্তী 3টি চরে বসতি শুরু হয়েছে 2 দশক আগে। নদী ভাঙনে নিঃস্ব পরিবারগুলো বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে এসব চরে গিয়ে আশ্রয় নেন। এসব আশ্রয়হীনদের বন্দোবস্ত দিতে 2012 সালের ডিসেম্বর মাসে 3টি চর্চা ম্যাপ অনুমোদন করা হয়। সরকারিভাবে সহস্রাধিক পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প। কিন্তু রহস্যজনক কারণে ভূমি বিভাগ ওই জমি বন্দোবস্ত দিতে গড়িমসি করায় স্থানীয় জনপ্রতিনিধি সহ একটি সিন্ডিকেট চরের বাসিন্দাদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারি জমিতে অবৈধভাবে দখলদার বসাচ্ছে ওই সিন্ডিকেটটি। এই জিম্মি দশা থেকে মুক্তি পেতে নিজেদের নামে জমি বন্দোবস্ত চান ভূমিহীনরা। আমরা যে নদী ভাঙার কারণে এখানে আছি, নাহলে অসহায় হয়ে এখানে এই জায়গায় আছি। চরে গেছি, সেখান থেকে আল্লাহ লইয়া গেছে, এখন আবার আরো চরে আইছি। এখন তো যদি আমাকে যদি ধরে দেয়, আমরা কিছু নাই, কি দিয়া দরিয়া খাবো। তাদেরকে আল্লাহ রাস্তা ঘর দিয়েছে, কিন্তু দেখা গেছে কি এই ঘরগুলা তারা টাকা দিয়ে লইতে হয়েছে। এই টাকা দিতে হয়েছে অনেক ধার দেনা করিয়া। আমরা চাই যে বর্তমান সরকারের জিয়া যেমনি যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জমিটা দেওয়া হোক, আর সাধারণ গরিব আমরা ভূমিহীন আমরা পাই। চরবাসী চাঁদাবাজির অভিযোগ করলেও এই জনপ্রতিনিধি তা অস্বীকার করে প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্তের দাবি জানিয়েছেন। আমি কাউকে চাঁদা দিতে দেখি নাই, চাঁদা নেইও নাই। হয়তো বা কেউ তার স্বার্থে কারো কেউ ব্যবহার করে, এটা আমাদের দেশে হইয়া থাকে সাধারণত। অবৈধ দখলদার বসিয়ে অর্থ আদায়ের বিষয়টি জানা নেই উল্লেখ করে জেলার এই শীর্ষ কর্মকর্তা বলেন, অন্যায়ভাবে দখলদার ও প্রভাব বিস্তারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ধরনের কোনো সংবাদ পেলে সে যত বড়ই ব্যক্তি হোক তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব। মেঘনার মধ্যবর্তী চর মোজাম্মেল, চর নাসরিন ও চর জহিরুদ্দিনে বর্তমানে প্রায় 20,000 মানুষ বসবাস করে। এরা সবাই নদী ভাঙনে ভিটে বাড়ি হারিয়ে নিঃস্ব। সময় সংবাদ, ভোলা। বিচারক সংকটে কুড়িগ্রামের বিভিন্ন আদালতে মামলার জট লেগেছে। অর্ধেকেরও বেশি পদ শূন্য থাকায় 27,000-এর বেশি মামলার বিচার ঝুলে আছে। এখন দিন যত যাচ্ছে জট তত বাড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য এবং বেলাল হোসেনের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের বিচার পরিচালনায় জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সহ অধীনস্থ আদালতসমূহে 25টি বিচারকের পদের মধ্যে 15টি এখন শূন্য। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের পদটি প্রায় 1 বছর ধরে শূন্য রয়েছে।
এছাড়া সহকারী জজের 6টি এবং অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের 8টি পদ শূন্য রয়েছে। ফলে বিচারে এসেছে ধীরগতি, বাড়ছে মামলার জট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মামলার বাদী বিবাদী ও আসামিরা। দীর্ঘ 8 বছর থেকে ঘুরতেছি, হাকিম নাই, এই তারিখে ও তারিখে এইভাবে ঘুরতেই আছি। আজ আসি কয় ম্যাজিস্ট্রেট নেই, কাইলে আসি ওই ম্যাজিস্ট্রেট নেই, এই পর্যন্তই চলতে আছে। স্বামীর বিরুদ্ধে নারী শিশু মামলা করছি, কিন্তু হাকিম না থাকার কারণে মামলাটা শুনানি হচ্ছে না। স্বল্প সংখ্যক বিচারক দিয়ে বিপুল সংখ্যক মামলার বিচার বিলম্বিত হচ্ছে। এতে মামলার বাদী বিবাদী ও আসামিরা মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানালেন সরকার নিয়োজিত আইন কর্মকর্তারা। হাজিরা দেওয়ার পর মামলাগুলো হচ্ছে না বিচারকের স্বল্পতার কারণে। তারা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হচ্ছেন, হয়রানি হচ্ছেন, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেক মামলা ফরিয়াদি, সাক্ষী তারা এসে বিচার না পেয়ে ফেরত যাচ্ছে। জেলা আইনজীবী সমিতির শীর্ষ কর্মকর্তা জানালেন, জরুরি ভিত্তিতে বিচারক সংকট নিরসন করা দরকার। আমাদের জেলায় অতি দ্রুত বিচারক দিয়ে মামলার বিচারগুলো সম্পন্ন করা জরুরি, না হলে মামলায় পড়ে মানুষ একের পর এক বিশ্বজিৎ। গত ডিসেম্বর পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সহ অধীনস্থ আদালতসমূহে 15,269টি এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অধীনস্থ আদালতসমূহে বিচার ও কগনিজেন্স ফাইলে 11,839টি মামলা বিচারাধীন ছিল। সময় সংবাদ, কুড়িগ্রাম। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যে আঘাত হানা তুষারঝড় স্টেলা নিউ ইয়র্ক ছেড়ে গেছে। তবে নিউ জার্সি, কানেটিকাট, বাল্টিমোর সহ রাজ্যগুলোর অবস্থা অপরিবর্তিত রয়েছে। টানা কয়েক ঘন্টা ব্যাপক তুষারপাতে কয়েক ইঞ্চি বরফ জমেছে। নিউ ইয়র্কের জনজীবন কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও রাস্তাঘাটে জমে থাকা বরফের পিচ্ছিলতার কারণে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সবশেষ খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলু। অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেই চরিত্রের কারণে তুষারঝড় স্টেলাকে ওয়েদার বম্ব বলছেন আবহাওয়াবিদরা, এবং এই ওয়েদার বম্ব স্টেলা নিউ ইয়র্ক ছেড়ে গেছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তুষারপাত বন্ধ হয়েছে। তবে যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু কমেনি, বরং বাড়ছে। কারণ আবহাওয়াবিদরা বলছে যে আজকে সারাদিন তাপমাত্রা যদিও 30-এর ঘরে ছিল, কিন্তু আজ রাতে সেটি দ্রুত নেমে -5 ডিগ্রিতে যাবে, যে কারণে এই যে তুষারপাত হয়েছে এবং এই তুষার জমে এটা শক্ত বরফে পরিণত হবে এবং চলাচলের ক্ষেত্রেই যে সমস্যা তা না, এটি সামগ্রিকভাবে তাপমাত্রার ক্ষেত্রেও প্রভাব ফেলবে। নিউ ইয়র্ক রাজ্যে সর্বমোট 23.2 ইঞ্চি তুষারপাত হয়েছে, তবে নিউ ইয়র্ক সিটিতে মাত্র 7.2 ইঞ্চি তুষারপাত হয়েছে, যেটি আশঙ্কার চেয়ে অনেক কম। তবে এই কম তুষারপাতের কারণ ওই একটি, তারা বলছে যে দ্রুত ছড়িয়ে পড়ার যে চরিত্র, সেটির কারণে স্টেলার যে গতিপথ সামান্য পরিবর্তন হয়েছে। সাবওয়ে সহ বাস চলাচল সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে পুনরায়, এবং অন্যান্য যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ তাদের কাজে কর্মে যে যেতে পারেননি। এমপ্লয়ি 10 জন একটা দোকানের মধ্যে 2 জন চলে আসছে, আবার অনেকে আসে না, এতে ব্যবসার অনেক ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট প্রচুর স্লিপারি হয়ে গেছে। তুষার আস্তে করে একটু নেমে যাওয়াতে, কমে যাওয়াতে এখন আবার অফিস থেকে সবাইকে ডাকাডাকি করছে। উপায় নেই, বেরোতে হয়েছে। নিউ জার্সি সহ কানেকটিকাট এবং উত্তর পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি স্টেটে এখনো পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তুষার ঝড়ের কারণে নিউ ইয়র্কে প্রায় 2,800 বিমান ফ্লাইট সহ মোট 5,800 বিমান ফ্লাইট বাতিল করা হয়েছিল এবং রেল যোগাযোগ সেটিও বন্ধ ছিল। শুধুমাত্র সীমিত আকারে বাস চলাচল এবং ট্যাক্সি চলাচল করেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জয় বাংলা কাপ বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। দেড় যুগের প্রথম দেশ হিসেবে দ্রুত 100তম টেস্ট খেলার মাইল ফলকে এখন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কলম্বোতে ঐতিহাসিক এই টেস্টে টাইগারদের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। দলের স্কোর এখনো কোনো রান যোগ করতে পারেনি স্বাগতিকরা। এর আগে কলম্বোর পি সারা স্টেডিয়ামে বেশ দেখে শুনেই শুরু করেছেন লঙ্কান 2 ওপেনার করুণা রত্নে এবং উপাল থারাঙ্গা। প্রথম টেস্টে ব্যর্থতার পর 4টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন, মুমিনুল, মাহমুদুল্লাহ ও লিটন দাস। তাদের জায়গায় দলে ফিরেছেন সাব্বির, ইমরুল এবং তাইজুল ইসলাম। আর 100তম টেস্টের অভিষেক হয়েছে স্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের। এদিকে লঙ্কান স্কোয়াডে জায়গায় এসেছে একটি পরিবর্তন। পেসার লাহিরু কুমারের জায়গায় ফিরে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ধনঞ্জয় দে সিলভা।
এএফসি কাপের খবর। হার দিয়ে শুরু হলেও ঢাকা আবাহনী এএফসি কাপের প্রথম আসর। মালদ্বীপের ঘরোয়া লীগ চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস ক্লাবের কাছে 2-0 গোলে হেরেছে বাংলাদেশের লীগ চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুর মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ থাকলেও ব্যর্থ হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। তবে 5 মিনিটে প্রথমবারের মতো আক্রমণে যাওয়া মাজিয়া সে ভুল করেনি। জটলার মধ্যে মিডফিল্ডার উইমারের গোলে লিড পেয়ে যায় অতিথিরা। যদিও ম্যাচের 30-32 মিনিটের মধ্যে 4টি কর্নার পেয়েও কোনো গোল করতে সক্ষম হয়নি মামুন রায়হানরা, বরং ছন্দহীন ফুটবলের প্রদর্শনী চলতে থাকে আবাহনী শিবিরে। দ্বিতীয়ার্ধে আবারও গোল পরিশোধে মরিয়া হয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে সানডে জোনাথনরা। তবে বারবারই তা মুখ থুবড়ে পড়ছিল মালদ্বীপের শক্তিশালী রক্ষণদুর্গে এসে। শেষ পর্যন্ত ম্যাচের 87 মিনিটে মাঝ মাঠ থেকে অধিনায়ক আব্দুল্লাহ আসাদুল্লাহর গোলে লিড দ্বিগুণ করায় সাথে জয় নিশ্চিত করে মাজিয়া স্পোর্টস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা। 4 পরিবর্তন নিয়ে শততম টেস্ট স্মরণীয় করার প্রত্যাশা টাইগারদের। রাজধানীতে নামমাত্র মূল্যে পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ভুয়া সনদ। প্রশাসন মনিটরিংয়ের দাবি করলেও আরও নজরদারির তাগিদ বিশেষজ্ঞদের। আন্তর্জাতিক রাজনীতির কারণে 25শে মার্চ গণহত্যা দিবসের স্বীকৃতি পাওয়াটা হবে চ্যালেঞ্জিং মত বিশেষজ্ঞদের। গবেষণার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। চট্টগ্রামে নব্য জেএমবিকে নতুনভাবে সংগঠিত করার চেষ্টা জঙ্গি নেতা মুসার। তথ্য পুলিশের। সীতাকুণ্ড এবং মিরসরায়ে গড়ে তোলা হচ্ছে গোপন আস্তানা। এবং কুমিল্লায় পরপর 2টি জঙ্গি তৎপরতার ঘটনায় উদ্বিগ্ন ভোটাররা। সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস রিটার্নিং কর্মকর্তার। তৎপরতা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্টার্ট স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।